চাকরি নেই, শান্তি নেই, রাজনীতির খেলা, বেকার ছাওয়া জীবন নিয়ে করেছে অবহেলা। যোগ্যতা তোর অনেক আছে কিন্তু পকেট খালি, তার বাদে তো সমাজ দেয় কালির উপরত কালি। ভোট আসিলে পাওয়ার পরে ভোটের পাশে নাই, বিপদ জেলা আইসে নেতা চিনির পায় না ভাই। বেকারত্বের সুযোগ নিয়ে জীবন পাপে শেষে, সোনার মতন ভবিষ্যৎটা করেছে ফেকাশে। মিড ডে মিলের ভাতের পাতত অভাবের ওই নুন, শিক্ষা চান্দে যাওয়া ছাত্র কত হসে খুন। দুর্নীতি আর কালা হাত চাইরো পাখি ছায়া, গরিব মানুষের চোখের জল নেতার নাই মায়া। আমাক তোমরা শিক্ষা দাও, চাই না তোমার ভিক্ষা, ভিক্ষা পায়া নাতে ছাওয়া পাবে না তার শিক্ষা। ওরে দাদা দিদি মেধার কি হাল, রাস্তাত বসে কান্দে কত যোগ্য ছাওয়ার পাল। নেতা করে টাকার উপর টাকা করে চুরি, হজম করি না পারিয়ে বাড়ে সোনার বুড়ি। পশ্চিমবঙ্গের নামটা শুনি সোগায় করে হাসাহাসি, আমার সোনার বাংলা আমরা তোমাকেই ভালোবাসি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাধ্যমিক শেষ হয়ে গেল, উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেল এবং প্রায় 2 সপ্তাহ ধরে এই পরীক্ষা চলবে। তাহলে এই 2 সপ্তাহ ধরে কোনো বড় সভা সমিতি মিটিং মিছিল করা যাবে না, এটা একদম পরীক্ষারই নিয়ম। মাইক বাজিয়ে সভা হবে না। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী তারা মাইক বাজিয়ে কিছু করতে পারেন, কিন্তু এটা বেআইনি। আইন বলছে যে কোনো রকমের সভা সমিতি গ্যাদারিং করা যাবে না। তো আজকে আমরা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কি করতে চলেছে আগামী 2 সপ্তাহে, সেই যে সিদ্ধান্তটা হয়েছে, একটা নতুন সিদ্ধান্ত হয়েছে, বেশ কয়েকটা নতুন সিদ্ধান্ত হয়েছে, সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। কি করবে বিজেপি আগামী 2 সপ্তাহ ধরে? কোনো মিটিং মিছিল হবে না, বড় জনসভা হবে না, অথচ বিভিন্ন রাজ্য থেকে বিজেপির যে সমস্ত পর্যবেক্ষকরা, সহ পর্যবেক্ষকরা তারা এই রাজ্যে এসেছেন। একাধিক নেতা, অনেকে বাংলা জানেন, অনেকে বাংলা জানেন না, অনেকে শুধুমাত্র হিন্দি জানেন, হিন্দি বোঝেন। তারা কি করবেন এটা নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, শেষ হবে 27শে ফেব্রুয়ারি, পরীক্ষার মরশুম। তার পরেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে ভোট শুরু হয়ে যাবে। তবে রাজনৈতিক দলগুলো তারা প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। আজকে আমরা বলবো বিজেপি কিভাবে প্রার্থী বাছাই শুরু করেছে। বিজেপি যে প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করতো, এবারে কিন্তু তা করবে না। এই যে ভিন রাজ্য থেকে যারা এসেছেন এ রাজ্যে বিভিন্ন পর্যবেক্ষণের কাজ করার জন্য, তাদেরকে স্ট্রিক্টলি একদম কঠোরভাবে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন নেতা হওয়ার না চেষ্টা করেন। তারা কোনো রকমের মঞ্চ বেঁধে তার উপরে বসে ফুলের মালা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, মানে নেতারা যা করেন আর কি, সেটা যেন তারা ভুল করেও না করেন, তাহলে কিন্তু তারা শাস্তির মুখে পড়বেন। তারা একদম নিপাট ভদ্রলোকের মতো তারা খুব সহজভাবে পোশাক পরে, সহজ ভঙ্গিমায়, সহজ পদচারণায়, খুব সাবলীলভাবে এবং স্বচ্ছন্দভাবে তারা বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরবেন। এলাকায় এলাকায় গিয়ে দরকার হলে চায়ের দোকানে, দরকার হলে ক্লাবে, বিভিন্ন রকমের যেগুলো শপিং মল রয়েছে বা পাড়ার কোনো একদম চৌরাস্তার মুখে, বিভিন্ন রকমের যে জায়গা গ্যাদারিং হয়, হাটে বাজারে তারা ঘুরবেন এবং সাধারণ মানুষের কথোপকথন তারা পর্যবেক্ষণ করবেন। তারা শোনার চেষ্টা করবেন, দরকার হলে তারা নিজেরা কথোপকথনে যোগ দেবেন এবং বোঝার চেষ্টা করবেন যে সেই এলাকায় চাহিদাটা কি, প্রার্থী হিসাবে কাকে চাইছেন, কি ধরনের প্রার্থী চাইছেন, এইসব বাছাইয়ের কাজ তারা করবেন। এবং এবং তারা কিন্তু কোনোভাবে নিজেদেরকে পরিচয় দেবেন না যে আমরা অমুক রাজ্য থেকে এসেছি, আমরা বিজেপির অমুক নেতা, সেটা একদমই করা যাবে না। এটা গেল প্রার্থী বাছাইয়ের দিক। এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন, মানে প্রায় না প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী ইস্তাহার যে লেখার কাজ সেটা চলছে এবং মানুষের মতামত নিয়েই সেই কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা জায়গায় ড্রপ বক্স দেওয়া হয়েছে এবং নির্বাচনী ইস্তাহারকে বিজেপির ভাষায় বলা হয় সংকল্পপত্র। এবং সেখানে ম্যানিফেস্টো বক্স, প্রত্যেকটা জায়গায় ম্যানিফেস্টো বক্স রাখা হয়েছে। ইতিমধ্যেই যারা কেন্দ্রীয় স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা, সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সবাই কিন্তু এই প্রচারটা শুরু করেছেন। এটা শুরু হয়েছিল বীরভূম থেকে এবং বীরভূমে শুভেন্দুবাবু নিজে দাঁড়িয়ে থেকে তিনি সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষের পরামর্শ এইসব তিনি গ্রহণ করেছেন। প্রত্যেকটা বক্স কিন্তু পার্টি অফিসগুলোতে রাখা আছে। যারা বিজেপির যারা কর্মী সমর্থক নেতা নেত্রী, তারাও পরামর্শ দেবেন, যে কোনো পরামর্শ, যে এই 2026-এ বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে তারা কি চান, নির্বাচনী যে ইস্তেহার বা সংকল্পপত্র সেখানে তারা কি কি দেখতে চাইছেন, কোন ধরনের প্রার্থী চাইছেন, সমস্ত কিছু পরামর্শ অত্যন্ত
যত্ন করে সেগুলো যাবে। বিজেপির একদম কেন্দ্রীয় স্তরের নেতারা তাদের একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি সেগুলোকে বিবেচনা করবে এবং স্ট্র্যাটেজি কিন্তু ঠিক হয়ে যাবে। আর যে কথাটা একদম শুরুতে বলছিলাম যে কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা কোনো পর্যবেক্ষক যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, বিধানসভা ওয়ারি পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি, একদম মণ্ডল স্তর পর্যন্ত তারা যাবেন, কিন্তু তারা কখনোই নিজের পরিচয় বারফাট্টাই মেরে ঢাকঢোল বাজিয়ে প্রচার করবেন না। অতএব আপনারা নিশ্চিন্ত থাকুন যে এবারের যে ভোট হতে চলেছে, এর আগে যা যা ভুল করেছিল সেই ভুলগুলোর আর পুনরাবৃত্ত হবে না। মানে কোনো নেতা তার যে কোটার, তার যে পছন্দের কোনো প্রার্থীকে নির্দিষ্ট কোনো বিধানসভায় চাপিয়ে দেবেন, সেটা হবে না। এবারে শুধুমাত্র প্রতীককে একদম মুখ করা হবে, যে প্রতীক দেখেই যেন ভোট হয়, প্রার্থীকে সেটা পরের কথা। আগে প্রতীক দেখো, তারপরে তুমি ভোট দাও। আগে তুমি তৃণমূলকে সরাও, নো ভোট টু মমতা, এই ক্যাম্পেইনটাকে শুরু করো। এর পাশাপাশি দুর্নীতি তো থাকবেই, মানে তৃণমূলের যে দুর্নীতিগুলো করেছে, যে রাহাজানিগুলো করেছে, ফেরেববাজিগুলো করেছে, সেগুলো তো প্রচারে থাকবেই। এর পাশাপাশি নতুন সরকার ক্ষমতায় এলে কি কি করবে সেটা 1, 2, 3, 4 করে সেগুলোকে একদম পাড়ায় পাড়ায় গিয়ে বোঝানো হবে। এবং ইতিমধ্যেই কিন্তু পরামর্শ আসতে শুরু করেছে। আমাদের এই নবান্ন নিমন্ত্রণের তরফে আমরা বেশ ছোট্ট কয়েকটা পরামর্শ দিতে চাইছি। এগুলো হয়তো কমন চলে আসবে, আপনারাও হয়তো এটাই চান, এগুলোই হয়তো পরামর্শ আকারে ড্রপ বক্সে পড়তে শুরু করেছে। তবে দেখা যাবে, আমরা পরে সেটা নিয়ে অবশ্যই এপিসোড তৈরি করার চেষ্টা করব। আপাতত মাথায় যে কয়েকটা এসেছিল সেই কয়েকটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা দপ্তর, এ রাজ্যের সরকারে চারটে শিক্ষা দপ্তর রয়েছে। আমরা চাইছি যে একটাই হোক শিক্ষা দপ্তর। মানে যেমনভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তেমনি পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পরে সমস্ত শিক্ষা বিষয়ক জিনিসকে নিয়ে একটাই দপ্তর তৈরি করা হোক। বামেদের 34 বছরে 4টে দপ্তর করা হয়েছিল, তার পিছনে কারণ ছিল শরিক দলগুলোকে তাদের কোটা অনুযায়ী তাদেরকে দপ্তর পাইয়ে দিতে হবে। এই কারণে স্কুল আলাদা, উচ্চশিক্ষা আলাদা, মানে কলেজ বিশ্ববিদ্যালয় আলাদা, মাদ্রাসার জন্য আলাদা। এবং এটা তো আমরা মনে করি যে মাদ্রাসাটাই তুলে দেওয়া উচিত, কারণ যারা মাদ্রাসায় বেশিরভাগ ছাত্রছাত্রী কারা পড়েন, মুসলিম সম্প্রদায়ের, এবং এই মাদ্রাসায় বেশিরভাগ ধর্মশিক্ষা দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি কিছু কিছু অন্যান্য লোকশিক্ষা আর যা যা কিছু কিছু বিজ্ঞান বা অন্য সাহিত্য এগুলো পড়ানো হয়। যদি শিক্ষাটাই দানই আসল উদ্দেশ্য হয়, তাহলে আলাদা করে ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রাখার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। আমাদের প্রতিবেশী রাজ্য আসামে যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসাগুলো তুলে দিয়েছেন এবং পুরোপুরি একটা জায়গায় একইভাবে একই খাতে বয়ে চলেছে শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা চলে এলে কি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে কোনো পেশায়, যে কোনো জায়গায় উৎকর্ষে যাওয়ার জন্য, উচ্চশিক্ষায় যাওয়ার জন্য সেটা অত্যন্ত সহায়ক হবে। অতএব এই 4টে শিক্ষা দপ্তরকে তুলে একটাই করা হোক এবং মাদ্রাসা দপ্তরটিকে তুলে দেওয়া হোক। এটা আমাদের প্রথম পরামর্শ। এবং এই যে তৃণমূলের শাসনকালে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন বন্ধ হয়ে আছে, সেটাকে চালু করা হোক। কারণ দেখুন, ছাত্র নির্বাচন না হলে ভবিষ্যৎ প্রজন্মের যে রাজনীতিকরা হবেন, ভবিষ্যতে যারা নেতা হবেন, মন্ত্রী হবেন বা দেশ শাসন করবেন, প্রশাসনে যাবেন, তাদের কিন্তু এই ভিতটা তৈরি হয় কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। এই কারণে ছাত্র নির্বাচন সুষ্ঠুভাবে, হিংসা না করে সুষ্ঠুভাবে সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে ছাত্র নির্বাচনটা হওয়া উচিত, এটা আমরা মনে করি। আর এই তৃণমূলের শাসনের সিলেবাসে যেভাবে দুর্নীতি করা হয়েছে, মানে স্কুল পাঠ্যে একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সিলেবাসে দেখবেন অহেতুক বেশ কিছু জিনিস ঢোকানো হয়েছে। মমতা ব্যানার্জির অখাদ্য কুখাদ্য সমস্ত কবিতা, ছড়া, তাদের কী সব করেছিল, কোথায় বোমা মেরেছিল, কোথায় পা ধরে টেনেছিল, কোথায় ধর্নায় বসেছিল, সেই সমস্ত কথা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিদের কোনো কাজে লাগবে না। অতএব একটা আধুনিক সিলেবাস তৈরি করা হোক, স্কুল পাঠ্য তৈরি করা হোক। নতুন সরকার ক্ষমতায় এসেই যেন এই ব্যাপারে তারা প্রথম নজর দেয়, সেটা আমাদের দাবি থাকবে। সবার জন্য স্বাস্থ্য বিমা দরকার। দেখুন, কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে, এই যে এখন যে স্বাস্থ্য বিমাটা রাজ্য সরকারের চালু রয়েছে, এটা কোনো কাজের না। মানে কি, একটা স্বাস্থ্য সাথী যে নামটা রয়েছে, দেখবেন ভালো কোনো হাসপাতালে গিয়ে আপনি চিকিৎসার জন্য যান, স্বাস্থ্য বিমার যে কার্ডটা রয়েছে সেটা কাজ করে না। এবং অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলে একটা স্কিম রয়েছে, আবার অন্যদিকে স্বাস্থ্যসাথী রয়েছে। মানে একটা মানে কি বলবো, এটাকে হজবরল পদ্ধতিতে চলছে। বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমের স্বাস্থ্য বিমা। তা না করে নতুন সরকার আসার পরে একটাই স্বাস্থ্য বিমা চালু করুক। দরকার হলে তার জন্য যদি আলাদা করে কোনো ট্যাক্স দিতে হয়, সেটা সাধারণ মানুষ মেনে নেবে। খুব সামান্য কিছু টাকা দিয়ে যদি কোনো স্বাস্থ্য বিমা করা যায়, দেখবেন আপনারা কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পরে বেসরকারি স্বাস্থ্য বিমা অর্থাৎ মেডিক্লেম আছে জানলে তারা একদম জয়ধ্বনি করতে করতে মাথায় তুলে আপনাকে একদম জামাই আদরে ভর্তি করে
নেবে, অন্যদিকে আপনার কাছে এই স্বাস্থ্যসাথী আছে শুনলে বলবেন না স্যার বা না ম্যাডাম, আমাদের তো সিট খালি নেই, সমস্ত সিট ভর্তি। ঘুরতে 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 আপনারা নাজেহাল হয়ে যান এবং শেষে অনেক সময় আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েন আপনাদের বাড়ির রোগী বা রোগিনী। অতএব একটাই স্বাস্থ্য বিমা চালু হোক, এটা আমাদের থাকবে, এবং স্থানীয় সংস্কৃতির চর্চা হোক। মানে দেখুন, যে কোনো জায়গার একটা স্থানীয় সংস্কৃতি থাকে, সেখানকার লোকগান থাকে, কবিতা থাকে, ছড়া থাকে, সেখানকার যে কোনো, ধরুন কোথাও গয়না বড়ি হয়, কোথাও শাড়ি তৈরি হয়, কোথাও মাদুর তৈরি হয়, কোথাও গম্ভীরা গাওয়া হয়, ভাওয়াইয়া গাওয়া হয়, কোথাও কীর্তন হয়। এই যে স্থানীয় যে সংস্কৃতি, লোকাল কালচার, এটাকে সরকার প্রমোট করুক, এটাকে সরকার সাপোর্ট করুক, আরও বেশি করে চর্চা হোক, দরকার হলে সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি করা হোক, এটা আমাদের দাবি থাকবে। স্থানীয় পণ্য যেগুলো উৎপাদিত হয়, এই যে বললাম, যেখানে ধরুন কোথাও আলু চাষ হয়, কোথাও ধান চাষ ভালো হয়, কোথাও মাদুর কাঠি তৈরি হয়, মানে যেখানে যা যা, কোথাও সবজি তৈরি উৎপন্ন হয়, উত্তরবঙ্গে চা বাগানে চা উৎপাদন হয়, কোথাও আবার বনজ সম্পদ রয়েছে। এই যে স্থানীয় যেগুলো পণ্য, সেগুলো বাজারজাত করা এবং সেই উৎপাদনে আরও জোর দেওয়া, এটা আমাদের দাবি থাকবে। সরকারি পরিষেবা যেগুলো রয়েছে, সরকারি বাস বা সরকারি ট্রাম বা জলপথে যে পরিবহন ব্যবস্থাটা রয়েছে, সেটা পুরোপুরি কার্যত ভেঙে পড়েছে। মানে দেখবেন যে কয়েকটা সরকারি বাস রয়েছে, তাদের পিছনে ভাঙা, এখানে সিটের এখানে ছেঁড়া, ওপর থেকে জল পড়ছে, জানলা ভাঙা, শীতকালে জানলা বন্ধ করতে পারবেন না, মানে ভয়ঙ্কর অবস্থা, ডিজাস্টার। সেখানে কর্মী নিয়োগেরও ঠিক নেই, কোনো দপ্তরেই কর্মী নিয়োগ হচ্ছে না, সবই পার্মানেন্ট কেউ নেই, সবই টেম্পোরারি দিয়ে কাজ চলছে। তো এই সরকারি যে পরিবহন ব্যবস্থা, এটাকে ঢেলে সাজিয়ে সেখানে আমাদের দাবি হচ্ছে যারা বয়স্ক, প্রতিবন্ধী এবং যারা মহিলা, তাদেরকে ছাড় দেওয়া হোক। তাদের জন্য একটা, যেটা দিল্লিতে চালু করেছিল, সেই ব্যবস্থা এখনো চালু রয়েছে, মহিলাদেরকে কোনো ভাড়া দিতে হয় না, কোনো টিকিট কাটতে হয় না, সেইটা চালু করুক এ রাজ্যের নতুন সরকার। এবং এর পাশাপাশি আরেকটা দাবি আমরা খুব বেশি করে তুলব। দেখুন, সব শারীরিকভাবে যারা প্রতিবন্ধী, তাদের দিকে কোনো সরকার এখনো পর্যন্ত কিন্তু ঠিকমতো নজর দেয়নি, কোনো সরকার দেয়নি। মানে কংগ্রেস সরকার প্রথমে ছেড়ে দিন, তারপরে বামফ্রন্ট সরকার, তারপরে তৃণমূলের সরকার। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, মানে কি, হাঁটতে পারেন না, দেখতে পান না, শুনতে পান না, হয়তো হাত নেই, হয়তো পা নেই, হয়তো শারীরিকভাবে গোটাটাই তাদের কার্যকর নেই, মানে পরিবারের কাছে তাদেরকে বোঝা হয়ে থাকতে হয়, তাদের জীবনটা একদম মানে খুব কষ্টকর, খুব দুর্বিষহ জীবন কাটাতে হয়। তাদের জন্য সরকার বিশেষভাবে নজর দিক। ভাতা খুব সামান্য, যৎসামান্য একটা ভাতা, সরকারি ভাতা রয়েছে, সেটা কোনো কাজের কাজ হয় না। এই ভাতাটা বাড়ানো হোক এবং তাদেরকে কর্মসংস্থানের দিকে নজর দিক নতুন সরকার। এই কয়েকটা দাবি করার পাশাপাশি, যেটা আমরা বলেছিলাম না, স্থানীয় সংস্কৃতিতে জোর। ধরুন, আমি একটা ভিডিও হঠাৎ করে দেখলাম, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা একটুখানি শুনুন। মানে এটার উপরে কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় বা কোথাও গিয়ে কেউ যদি এই সরকারের দুর্নীতি নিয়ে, মানে এখনকার তৃণমূল সরকারের দুর্নীতি বা এখনকার যে পারিপার্শ্বিক অবস্থা, সেটা নিয়ে যারা কবিতা, গান, ছড়া বা যাই করুক, কোনো সৃষ্টিশীল যে কোনো কাজ করছে, তাদেরকে বিশেষভাবে নজর দেওয়ার কথা ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। একটা গান খুব ভাইরাল হয়েছে, আপনারা অনেকে শুনেছেন, হয়তো শোনেননি, আপনারা একটু শুনে নিন, আমিও আপনাদের সঙ্গে একটু শুনে নিন। বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা। চাকরি নেই, শান্তি নেই, রাজনীতির খেলা, বেকার ছাওয়া জীবন নিয়ে করেছে অবহেলা। যোগ্যতা তোর অনেক আছে কিন্তু পকেট খালি, তার বাদে তো সমাজ দেয় কালির উপরত কালি। ভোট আসিলে পাওয়ার পরে ভোটের পাশে নাই, বিপদ জেলা আইসে নেতা চিনির পায় না ভাই। বেকারত্বের সুযোগ নিয়ে জীবন পাপে শেষে, সোনার মতন ভবিষ্যৎটা করেছে ফেকাশে। মিড ডে মিলের ভাতের পাতত অভাবে রই নুন, শিক্ষা চান্দে যাওয়া ছাত্র কত হসে খুন। দুর্নীতি আর কালা হাত, চাইরো পাখি ছায়া, গরিব মানুষের চোখের জল, নেতার নাই মায়া। আমার তোমরা শিক্ষা দাও, চাই না তোমার ভিক্ষা, ভিক্ষা পায়া নাতে ছাওয়া পাবে না তার শিক্ষা। ওরে দাদা দিদি, মেধার কি হাল, রাস্তাত বসে কান্দে কত যোগ্য ছাওয়ার পাল। নেতা করে টাকার উপর টাকা করে চুরি, হজম করি না পারিয়ে বাড়ে সোনার বুড়ি। পশ্চিমবঙ্গের নামটা শুনি সোগায় করে হাসাহাসি, আমার সোনার বাংলা আমরা তোমাকেই ভালোবাসি। বন্ধুরা, আপনারা শুনলেন, কেমন লাগলো জানাবেন। আর এই যে মানুষই মানুষের নির্বাচনের ইস্তেহার লিখছে, যেটা বিজেপির ভাষায় সংকল্পপত্র, এই সিদ্ধান্তটা অত্যন্ত অভিনব বলে আমাদের কাছে মনে হয়েছে। আর এই যে নির্বাচনী ইস্তেহার লেখার কাজে সাধারণ মানুষের পরামর্শ নেওয়া হচ্ছে, এক্ষেত্রে আমরা যেমন পরামর্শ দিলাম, আপনারাও যদি কোনো পরামর্শ দেন যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে কি কি করা উচিত, প্রাথমিক দৃষ্টিভঙ্গি কোন কোন দিকে থাকা উচিত, অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের সমস্ত মন্তব্য আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো, এই কথাটুকু আপনাদেরকে দিতে পারি। আমাদের এই এপিসোড কেমন লাগলো সেটা জানানোর পাশাপাশি অবশ্যই আপনারা প্রথমবার যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।